আচ্ছা, ওকে। লাস্ট ক্লাসে হচ্ছে ইলেকট্রিক ক্রিটিসিজমের ম্যাথু আর্নল্ডের স্টেপ পর্যায়ে কমপ্লিট হয়েছিল। আজকে হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পার্টস টি এস এলিয়ট। ওকে, তো ফার্স্ট হচ্ছে এবার অত সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো অলরেডি থার্ড ইয়ারে কমপ্লিট করে আসছে। আমরা একটু দেখি যে থমাস স্টেন এলিয়ট জন্মগ্রহণ করেছে 1828 সালে, মারা গেছে 1965 সালে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটস অফ দ্য 20th সেঞ্চুরি। এটা মনে করা হয় যে 20 শতাব্দীর একজন বিখ্যাত লেখক আর কি। ওকে, মানে কবি, সমালোচক, তারপরে নাটক, মানে লিখছেন আর কি, নাটক লিখছেন, ড্রামাটিস্ট, এসেইস্ট। এরপর বলছে বর্ন ইন এসটি লুইস, এসটি মানে সেন্ট। ওকে, উনি হচ্ছে সেন্ট লুইসে জন্মগ্রহণ করেছেন। কোথায়? মিসৌরি। 1880। উনি কিন্তু আমেরিকান নাগরিক, পরে আমেরিকা থেকে ইংল্যান্ডে মানে চলে আসে আর কি। যে এলিয়ট স্টাডিড at Harvard and Oxford before abandoning his postgraduate studies at Oxford because he preferred the exciting literary of London। মানে উনি এই দুটো ইউনিভার্সিটি স্টাডি করে অবশ্যই, এবং পরবর্তীতে হচ্ছে অক্সফোর্ডের বা লন্ডনের যে ইউনিভার্সিটি সেখানে অ্যাসোসিয়েটেড হয়। He met a fellow American expatriate Ezra Pound who have helped him mass in developing his literary career। এবং একজন আমেরিকান এক্সপেট্রিয়েট দ্বারা বোঝায় হচ্ছে মানে ভবঘুরে টাইপের আর কি। ওকে, অতটা যারা কবি সাহিত্যিক তারা ওইরকমই হয় জেনারেলি। তো তার নাম ছিল এজরা পাউন্ড, তার সাথে এই টি এস এলিয়টের সাক্ষাৎ হয় এবং যে কিনা তাকে অনেক হেল্প করে। ইভেন টি এস এলিয়ট যখন ওয়েস্টল্যান্ড লিখে তখন এটা মেবি 243 না আরো বেশি বড় ছিল, অলমোস্ট 6 থেকে 700 লাইন, এক্স্যাক্টলি মনে পড়ছে না কত লাইন ছিল। তো এইটাকে এডিট করে বা কাট করে এজরা পাউন্ড দিয়েছিল এবং অনেক শর্ট করেছিল, অলমোস্ট প্রায় 50% লাইনের মতো উনি বাদ দিয়েছিল। এরপরে কিন্তু এটা পাবলিশ করা হয় এবং টি এস এলিয়ট নোবেল পুরস্কার পায় আর কি। এরপর বলছে যে আফটার লিভিং ইউএসএ এলিয়ট নেভার রিটার্নড বাট বিকাম অ্যান অফিশিয়াল ব্রিটিশ সিটিজেন। আমেরিকা থেকে চলে আসার পরে কখনোই উনি আমেরিকাতে রিটার্ন করেন এবং উনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন 1927 সালে। দ্য সেম ইয়ার হি ওয়াজ কনফার্মড ইনটু দ্য চার্চ অফ ইংল্যান্ড, এবং উনি ওই বছর ইংল্যান্ডের চার্চের মানে সদস্য হয় আর কি। সাম অফ হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্মগুলো আছে, লাইক স্মার্টার ইন দ্য ক্যাথেড্রাল, এটা লিখছে 1935 সালে। দ্য ককটেল পার্টি, দ্য ওয়েস্টল্যান্ড, হি ডাইড ইন লন্ডন ইন 1965, এবং উনি লন্ডনে মারা যান 1965 সালে। হচ্ছে মোটামুটি অত সম্পর্কে। তো এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এখানে কি লেখা আছে, টি এস এলিয়টের বিখ্যাত প্রবন্ধের নাম দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। আপনারা থার্ড ইয়ারে মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে মানে যত প্রকার হেয় যেভাবে হেয় করা যায় সেটা করে আসছেন, বাট এখন এটাকে আপডেট বা প্রমোট করা হয়েছে এখানে। ওকে, মানে সম্পূর্ণ উল্টোটা। তো এটা পাবলিশ করে 1921 সালে। বলছে মূলত এই প্রবন্ধটিতে লেখা হয়েছিল একটু রিভিউ বা পর্যালোচনা হিসেবে। দিস মেটাফিজিক্যাল লিরিক্স এন্ড পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি হলো প্রফেসর গিয়ারসনের একটা অ্যান্থোলজি বা কাব্য সংকলন, যেখানে তিনি জন ডান সহ অন্যান্য মেটাফিজিক্যাল কবিদের কিছু কবিতা সংকলন করেছেন। মানে এই বইটা লিখছে কিন্তু হচ্ছে জর্জ গিয়ারসন, যে কারণে মেটাফিজিক্যাল কবিদের মানে লেখালেখি নিয়ে একটু ডিসক্রাইব করছে। পরবর্তীতে এইটার রিভিউ দিতে গিয়েই হচ্ছে টি এস এলিয়ট আমরা বিখ্যাত যে এই এসআইটা দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এটা উনি লিখছেন, ওইটা লেখা আছে নেক্সট লাইনে যে এই কাব্য সংকলনের পর্যালোচনা বা রিভিউ দিতে এলিয়ট লেখেন তার বিখ্যাত প্রবন্ধ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। এরপর এখানে বাংলা সামারি আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এছাড়া মেটাফিজিক্যাল কবিদের নাম আছে লাইক জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, হেনরি বগার, আব্রাহাম কাউল, রিচার্ড কাউলে, রিচার্ড ক্রাশো, আর হচ্ছে জন ক্লিভল্যান্ড। ওকে, এবং ওনাদের একটা আইডিয়া ছিল যে মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, যে ওনারা বিভিন্ন রকমের জিনিসকে, হেটারোজিনিয়াস মানে অসম, তারপর ওনারা বিভিন্ন রকমের জিনিসকে ইয়োকড মানে জোর করে চাপিয়ে দেওয়া, ভায়োলেন্স টুগেদার মানে ওনারা বিভিন্ন রকমের জিনিসকে একসাথে উপস্থাপন করতে পারতেন। এটা ওনাদের কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল আর কি। তো এখানে বাংলা সামারিতে আরো বিস্তারিত ইনফরমেশন আছে, আশা করি পড়লে বুঝতে পারবেন। এরপর ওনাদের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে মেটাফিজিক মানে মেটাফোর, সিমিলি, কনসেপ্ট ইউজ করতে আর কি। আর ওনাদের টার্ম ছিল কি ছিল, ওটা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি। ঠিক আছে, এটা আমরা ইংরেজি সামারিতে এখন ডেসক্রাইব করব। দেখুন ইংরেজি সামারি থেকে লেখা আছে, Eliot's article on the metaphysical part is actually a review of a new anthology, Harvard J.C. Gershon Metaphysical Lyrics and Poems of the 17th Century। মানে টি এস এলিয়ট এই এসেটা লিখে এই গিয়ারশনের মেটাফিজিক্যাল লিরিক্স এন্ড পোয়েমস অফ দ্য 17th Century এইটার রিভিউ দিতে গিয়ে Eliot uses his review of Gershon anthology, however, as an opportunity to consider the value and significance of the metaphysical poets in the development of English poetry, because before this publication, the so-called metaphysical poets were highlighted। মানে এলিয়ট ওনার কাছে পার্সোনালি এটা মনে হয়েছে যে ওনার এই বইটা পাবলিশ করার আগে মেটাফিজিক্যালদের আসলে হেয় করা হয়েছে, মানে ওনারা যতটা উঁচু মানের কবি বাট ওরা ততটুকু সম্মান পায়নি। Then বলছি Eliot draws some interesting parallels between the 17th century English metaphysical poets and 19th century French symbolist poets like Jules Lafforgue, whose work Eliot must admire to raise the value of the metaphysicals। তো এলিয়ট হচ্ছে মেটাফিজিক্যাল কবিদের সাথে অন্যান্য বিভিন্ন যারা বিখ্যাত কবি ছিল, লাইক এলিয়ট একজন কবিকে মানে একজন ফরাসি সিম্বলিস্ট পয়েটকে পছন্দ করে, তার নাম হচ্ছে জুলস লাফোর্জ। ওকে, তো তার মানে তার সাথে আর কি মেটাফিজিক্যাল কবিদের কম্পেয়ার করছে যে মেটাফিজিক্যাল কবি আসলে কতটা বড় মাপের লেখক ছিল।
আমরাই কিন্তু মেটাফিজিক্যাল কবিদেরকে থার্ড ইয়ারে সিমিল জনসনের দ্য লাইফ অফ কাউলস ওখানে মধ্যে হেয় করে আসছি, বা হচ্ছে ওখানে তাদেরকে খুব নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হয়েছিল। তো বলছি এলিয়ট বিগিনস বাই রিমাইন্ডিং দ্যাট as that it is difficult to define metaphysical poetry। এলিয়ট কি বলছে যে মেটাফিজিক্যাল কবিতা আসলে কি এটাকে ডিফাইন করার মতো কিছু নয়, বা এটাকে আসলে বর্ণনা করা যায় না, কারণ এখানে নতুনত্ব বলতে কিছু নাই। এরা যে ধাঁচে কবিতা লিখছে এই ধাঁচের কবিতা আরো আগে ছিল, বা এই ধাঁচের লেখালেখি আরো আগে ছিল। সুতরাং কেন আমরা তাদেরকে নতুন একটা নাম দিতে যাব? এটি বলা হয়েছে যে বিকজ হুইচ পোয়েটস প্র্যাকটিসিস ইট ইজ এ ডিফিকাল্টি ইটসেলফ। কারণ কারা এটা আসলে লিখতো এই ধাঁচে, এটা আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। Since there is a considerable difference in style and technique between these poets who are often labeled metaphysical. Here Eliot defines Samuel Johnson influential denunciation of the metaphysical poets in the 18th century। তার মানে স্যামুয়েল জনসন যে 1870 সেঞ্চুরি কিছু কবিদের নাম দিয়েছে মেটাফিজিক্যাল পয়েন্টস, এটাকে টিএস এলিয়ট সে অ্যাকসেপ্ট করেনি, বরঞ্চ প্রত্যাখ্যান করছে। এবার আমি আমার মতো করে ডিসক্রাইব করতেছি। এখানে বলা হয়েছে লাইক উদাহরণটা হচ্ছে এমন, আপনি আর হচ্ছে আরেকজন, ওকে, তো আপনার দুজনে একটা এক্সাম দিলেন। তো এক্সামের কন্ডিশন আছে এটা, যারা 80 থেকে অথবা হচ্ছে 75 থেকে 80 এর মধ্যে পাবে তাদেরকে এ প্লাস, বা হচ্ছে বা সাপোজ যারা 80 থেকে 89 পর্যন্ত পাবে তাদেরকে এ প্লাস দেয়া হবে। তো কন্ডিশন ছিল এইটা, ওকে। তো আপনি হচ্ছে মনে করেন 81 পেয়েছেন, তার মানে আপনাকে এ প্লাস দেয়া হলো। আর আপনার ফ্রেন্ড সে হচ্ছে সাপোজ 87 পেয়েছে, তাকে এ প্লাস দেয়া হয়নি। এখন আপনারা দুইজন একই মার্ক বা হচ্ছে যে কন্ডিশনটা ছিল কন্ডিশন অনুযায়ী মার্ক অবটেইন করছেন, বাট আপনাদেরকে সেটা দেওয়া হয়নি। তার মানে আপনাকে এ প্লাস দেওয়া হলো, অথচ আপনার বন্ধুকে যদি এখন এ দেওয়া হয় বা এ মাইনাস দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা স্বাভাবিকভাবে নিতে পারবে না বা সেটা নিবে না। কারণ সে মনে করবে এটা যে যেহেতু আমি কন্ডিশনটা ফুলফিল করেছি, আমার ফ্রেন্ডও ফুলফিল করেছে, তাকে দেওয়া হয়েছে, কেন আমাকে দেওয়া হয়নি? তো এখানে কথাটা ওইরকমটা যে টি এস এলিয়ট এটা বলছে যে এই মেটাফিজিক্যাল কবিদের যে কবিতার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কবিতা যদি তাদের আগের কবিরাও লিখে থাকে, তাহলে তাদেরকে কেন নাম দেওয়া হলো না, কেন এদেরকে নতুন নাম দেওয়া হলো? নাম দিলে তো দুইজনের দিতে হবে। তার মানে মেটাফিজিক্যাল কবিদের যে মেটাফিজিক্যাল কবি বলা হয়, এরা আসলে নতুন কিছু না, এরা আগের ধাঁচের কবি ছিল আর কি। সুতরাং এদেরকে মেটাফিজিক্যাল নাম দেওয়া ঠিক হয়নি জনসনের। এটা হচ্ছে টি এস এলিয়টের যে মানে আর্গুমেন্ট, ওকে, বা যুক্তিটা দেখাইছে কেন তাদেরকে মেটাফিজিক্যাল কবি বলা যাবে না বা নতুন কোন ধাঁচের কবি হিসেবে গণ্য করা যাবে না। এরপর বলছে অ্যাকচুয়ালি জনসন ডিফাইন্স মেটাফিজিক্যাল পোয়েট্রি ইন দ্য রং ওয়ে। তার মানে জনসন আসলে মেটাফিজিক্যাল কবিদেরকে ভুলভাবে সে জাজ করছে বা তাদেরকে ভুলভাবে আইডেন্টিফাই করছে। দ্যাট দ্য মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়েট বি ভায়োলেন্স টুগেদার। কি বলছে যে তারা নাকি বিভিন্ন জিনিসকে একযোগে উপস্থাপন করে, এটা তার নাকি একটা ফল্ট। এটা কি বলছে জনসন? বলছে এলিয়ট রেসপন্স টু জনসন সেন্সিওর হাউয়ার ইজ টু পয়েন্ট আউট দ্যাট অল কাইন্ডস অফ পোয়েটস নট জাস্ট দ্য মেটাফিজিক্যালস ইউনাইট হেটারোজিনিয়াস অর ডিফারেন্ট ম্যাটেরিয়ালস টুগেদার ইন দ্যার পোয়েট্রি। এলিয়ট বলতে শুধুমাত্র মেটাফিজিক্যাল কবিরা যে বিভিন্ন জিনিসকে একযোগে উপস্থাপন করছে এমনটা না, এরা ছাড়াও যত কবি আছে সবাই বিভিন্ন রকমের জিনিসকে একযোগে উপস্থাপন করে, এটাই স্বাভাবিক। ইনডেড এলিয়ট কোর্স ফ্রম জনসন অন। এমনকি এলিয়ট বলছে জনসনের নিজের যে একটা কবিতা আছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এখানে সে নিজেই বিভিন্ন জিনিসকে একযোগে উপস্থাপন করছে, তাহলে সে তার নিজের দোষটা কেন বললো না, সে অপরের দোষটা কেন বলতে গেছিল এখানে? আর হিমসেলফ অলসো ফলোজ দ্য আইডিয়া হেটেরোজিনিটি, যেখানে সে হেটেরোজিনিটি বা অসম জিনিসকে উপস্থাপন করে এটা সে মেনটেন করছে। তার মানে এই স্ট্যান্ডার্ডে কি বলা হয়েছে, জনসন সে নিজে তার কবিতায় বিভিন্ন রকমের জিনিসকে একযোগে উপস্থাপন করছে, সে সেটার কোনো ভুল ধরেনি। অথচ মেটাফিজিক্যাল কবিরা মানে যে যাদেরকে সে নাম দিয়েছে মেটাফিজিক্যাল পোয়েট, তারা এই তাদের কবিতাতে বিভিন্ন রকমের জিনিসকে উপস্থাপন করছে বলে এটাতে দোষ হয়ে গেছে। অথচ এটা দোষের কিছু না, কারণ এটা সার্বজনীন কবিতার ক্ষেত্রে যে কোনো কবি বিভিন্ন জিনিসকে একযোগে উপস্থাপন করতে পারেন, এটা ন্যাচারালনেস। এটা গেল সেকেন্ড। মানে এখানে আপনারা চাইলে পয়েন্ট বাই পয়েন্ট মনে রাখতে পারেন। যেমন ইন্ট্রোডাকশনে বলা হয়েছে এটা কেন লেখা হয়েছে। জেসি গিয়ারসনের হচ্ছে একটা কাব্য সংকলন ছিল, এটা রিভিউ হিসেবে। এরপরে নেক্সট স্ট্যান্ডে বলা হয়েছে মেটাফিজিক্যাল কবিদেরকে কে নাম দিয়েছে, এই নামটা কে দিয়েছে, বাট নামটা জাস্টিফাইড কিনা, এটা বলো সেকেন্ড স্ট্যান্ডার্ড। থার্ড স্ট্যান্ডার্ড বলা হয়েছে মেটাফিজিক্যাল কবিরা বিভিন্ন রকমের জিনিসকে একযোগে উপস্থাপন করে, এটা টি এস এলিয়ট বলছে ফল্ট, বাট এটা আসলে ফল্ট না, এমনকি তার নিজেই এই স্টাইল মেইনটেইন করছে। এরপর সে এলিয়ট দেন গোস অন টু কনসিডার দ্য স্টাইল অফ মেটাফিজিক্যাল ভার্স। এরপর সে মেটাফিজিক্যাল কবিদের স্টাইল কেমন বা তাদের কবিতার কোয়ালিটি গুলো কেমন আছে সেটা ডিসক্রাইব করছে। যে হি পয়েন্টস আউট দ্যাট whilst আচ্ছা whilst না while কিন্তু sometime someone like জর্জ হারবার্ট wrote in simple and elegant language। জর্জ হারবার্ট যে আপনারা থার্ডে ওনার দুইটা কবিতা পড়ছিলেন, স্টোরিংস আর একটা হচ্ছে দ্য কলার, ওকে। তো ওনার কবিতাগুলোর ভাষাগুলো কেমন, খুব সিম্পল, ওকে। হিজ সিনট্যাক্স এবং তার যে বাক্য গঠন আর সেন্টেন্স স্ট্রাকচার ও হচ্ছে মোর কমপ্লেক্স এন্ড ডিমান্ডিং। তবে এগুলো একটু জটিল টাইপের ছিল, মানে কি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতো আর কি। এটা ছিল জর্জ হারবার্টের লেখা ছিল। মানে জর্জ হারবার্ট দ্বারা এখানে বোঝানো হয়েছে যে মেটাফিজিক্যাল কবিদের কবিতার স্টাইল বা ল্যাঙ্গুয়েজ বা প্রেডিকশন এরকমটাই ছিল। এরপর বলছি এলিয়ট নেক্সট কনসিডার্স দ্যাট হোয়াট লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি।
এরপরে এলিয়ট বলছে যে মেটাফিজিক্যাল কবিরা আসলে কোথা থেকে আসছে বা তাদের ডেভেলপমেন্টটা কিভাবে হলো। Reminding us that John Donne, the first metaphysical poet, was an Elizabethan. Elizabethan, Eliot compares Donne's analytic mode with many of his contemporaries as William Shakespeare and George Chapman, who wrote verse drama for the Elizabethan history. মানে এখানে টি এস এলিয়ট এই যুক্তিটা দেখাইছে যে মেটাফিজিক্যাল কবিদের ফার্স্টের সারিতে কি আসে জন ডানের নাম আর কি। ওকে, যেমন এখানে ব্র্যাকেটে বলে যাচ্ছে ডান রোট মেনি অফ হিজ গ্রেটেস্ট লাভ পোয়েমস ইন দা 1590 উনি অনেক কবিতা লিখছে, লাভ পোয়েম লিখছে 1590 সালের দিকে, when he was in his early 20s, যখন তার বয়স মাত্র 20 বছর ছিল। তো বলছে জন ডানের কবিতায় আমরা অ্যানালাইটিক মোড পাই, মানে হচ্ছে একটু বিশ্লেষণাত্মক। ওকে, তার কবিতাগুলো সিম্পল না, ওখানে গভীর একটা ভাবার্থ বা নিহিতার্থ থাকে, যেমনটা ছিল তার সমসাময়িক যারা এরকম ভার্স ড্রামা লিখতো, মানে নাটক লিখতো, বাট সেগুলো হয়তো ভার্স আকার কবিতার মতো করে। কারা লিখতো? উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ চ্যাপম্যান, এদের মতো। তার মানে বলা যেতে পারে উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ চ্যাপম্যান এদের কবিতার যে কোয়ালিটি বা এদের নাটকের যে কোয়ালিটি বা এদের লেখালেখির যে কোয়ালিটি, একই কোয়ালিটি জন ডানের মধ্যে ছিল। সুতরাং যদি একই কোয়ালিটি দুজনের মধ্যে থাকে তাহলে দুজনকে কেন আলাদা আলাদা নাম দিতে হবে? এদের কোনো নাম দেওয়া হয়নি, অথচ জন ডান এবং তার কবি গোষ্ঠীদের নাম দিয়েছে মেটাফিজিক্যাল পয়েটস। সুতরাং এটা কিন্তু ভিন্নতা হয়ে গেল। এই যুক্তিটাই টি এস এলিয়ট এখানে এক্সপ্লেইন করছে যে হু রোট ভার্স ইন ড্রামা ফর দ্য এলিজাবেথিয়ান স্টেজ, সো অবভিয়াসলি ডান হ্যাজ অ্যান এফিনিটি উইথ দ্য এলিজাবেথিয়ান জ্যাকোবিয়ান। তার মানে আমরা বলতে পারি জন ডানের সাথে এলিজাবেথিয়ান বা জ্যাকোবিয়ান কবিদের বেশ ভালো সম্পর্ক ছিল বা লেখালেখির মধ্যে সিমিলারিটি ছিল। দিস এলিজাবেথিয়ান এন্ড জ্যাকোবিয়ান প্লেরাইটস রোট অল ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রাইটার মন্টেন। এবং এই সমস্ত এলিজাবেথিয়ান বা জ্যাকোবিয়ান যে নাট্যকার, তারা কার দ্বারা প্রভাবিত হয়ে লিখতো? একজন ফরাসি লেখক মন্টেন, তার দ্বারা। সো এলিয়ট argues that if John Donne and his followers, মানে যাদেরকে নাম দেওয়া হয়েছে সো কল্ড মেটাফিজিক্যাল, এদের বলছে যে come from a direct line of the early Elizabethan and Jacobians, why they then be considered as a different group named metaphysical। তার মানে এলিয়টের যুক্তিটা হচ্ছে এমনটা যে যদি এই মেটাফিজিক্যাল কবি যাদেরকে নাম দেওয়া হয়েছে, মানে জন ডান, জর্জ হারবার্ট, এরা যদি এদের আগের যারা নাট্যকার বা হচ্ছে কবি ছিল তাদের ধারার মতোই কবিতা লিখে থাকে, তাহলে কেন তাদেরকে নতুন নাম দিতে হবে? যে আপনারা দুজন একই মার্ক পেয়েছেন, অথচ দুইজনকে কেন দুইটা গ্রেডে ফেলানো হবে? ওকে, অবশ্যই একই গ্রেডের মানে ইনক্লুড করা উচিত, তাই না? বাট এখানে সেটা করা হয়নি। এই যুক্তিটা টি এস এলিয়ট দেখাইছে। এরপর বলছে যে দে আর নট ডিসিমার, তারা ভিন্ন কিছু না, রেদার ফলোয়ার অফ দেয়ার প্রেডিসেসর, বরঞ্চ তারা তাদের পূর্ববর্তীদের জাস্ট ফলোয়ার আর কি। ওকে, মানে তারা তাদের পূর্ববর্তী যারা কবি ছিল এদেরকে ফলো করে লেখালেখি করছে। দ্য আর্লি এলিজাবেথিয়ানস এন্ড জ্যাকোবিয়ানস পজেসেস the theory of unification of sensibility, which means a relationship between thought and feeling। আর্লি যারা এলিজাবেথিয়ান কবি ছিল, একটু খেয়াল রাখুন, এটা পার্সিয়ার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো কি বলছে? যারা আর্লি এলিজাবেথিয়ান বা জ্যাকোবিয়ান ছিল, মানে লেখক ছিল আর কি, তাদের লেখালেখির মধ্যে আমরা ইউনিফিকেশন অফ সেন্সিটিভিলিটি পাই। ইউনিফিকেশন অফ সেন্সিটিভিলিটি কি? রিলেশনশিপ বিটুইন থট অ্যান্ড ফিলিং। মানে আপনি যে কথাবার্তাগুলো বলবেন এইগুলোর মধ্যে, মানে আপনি বলতে একজন কবি তার কবিতায় যে থট গুলো শেয়ার করে বা যে লেখা মানে যে কথাগুলো শেয়ার করে, এগুলো পড়লে যেন ফিলিং কাজ করে। লাইক যখন আপনারা জন ডানের ব্যান্ড্রোমারভেলের একটা কবিতা পড়বেন তখন যেরকম ফিলিং আসবে, থমাস গের রিলিজ রিটার্ন কান্ট্রি চার্জিয়ার পড়লে কিন্তু এরকম ফিলিং আসবে না। ওকে, তার মানে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে থট আর ফিলিং মানে লেখা প্লাস অনুভূতির মধ্যে একটা সম্পর্ক ছিল, যেটাকে বলা হয় ইউনিফিকেশন অফ সেন্সিটিভিলিটি। এটা মেটাফিজিক্যাল কবিরা ফলো করতো, তাদের আগে এলিজাবেথ এবং জ্যাকোবিয়ান কবিরাও ফলো করতো। Then we come to this thesis concerning the dissociation of sensibility which occurred in the 17th century। এরপরে হচ্ছে dissociation of sensibility নিয়ে বলা হয়েছে যে dissociation of sensibility is one of T S Eliot most famous critical theory। জন্য বিখ্যাত থিওরি গুলো একটা হচ্ছে dissociation of sensibility, মানে এই দুইটা আর কি, unification of sensibility আর dissociation of sensibility। unification of sensibility আমরা জানলাম থট আর ফিলিং এর মধ্যে সম্পর্ক, আর dissociation of sensibility কি? এটা হচ্ছে থট আর ফিলিং এর মধ্যে সম্পর্কটাকে বাদ দেয় আর কি। ওকে, যে কবিতাগুলো পড়লে কোনো ফিলিং আসে না, লাইক আছে এখানে হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্টস যে আছে, এখানে হচ্ছে টিএসএল এর উদাহরণ হিসেবে দেখাইছে থমাস গের রিলিজ রিটার্ন কান্ট্রি চার্জিয়ার। ওকে, ওটা পড়লে কিন্তু যেমন ফার্স্ট ইয়ার ওটা ছিল আপনাদের সিলেবাসে ইনক্লুড ছিল, তো ওটা পড়লে কিন্তু এরকম কোনো অনুভূতি আসে না, জাস্ট সিম্পল লাইনগুলো আর কি। কিন্তু মেটাফিজিক্যাল কবি লাইক জন ডানে যখন আপনি পড়বেন যে ইফ দে বি টু দে আর টু সাজেস্টিভ টু এনকম্পাস টু দাই সোল ইজ ফিক্সড মেক্স নো শোর টু মুভ বাট ডথ ইফ দা আদার্স ডু। অথবা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের দুটো লাইন আছে, তার কবিতার ডেফিনেশন অফ লাভ মনে হয়, সেটা হচ্ছে ডেফিনেশন অফ লাভ না না, এটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস এর মধ্যে আছে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এন্ড আপ এন্ড টাইম দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম। ওকে, তো এই যে লাইনগুলো পড়লে একটা ফিলিং আসে, বাট ওই যে থমাস গ্রে সহ মিল্টন, তারপরে ড্রাইডেন, এদের কবিতাগুলো পড়লে এরকম ফিলিং আসে না। তার মানে তারা
ফিলিং এবং থটের মধ্যে ডিসোসিয়েট করে ফেলছে। ডিসোসিয়েট মানে আলাদা করা বা সেপারেট করা, এটাকে বলা হয় ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এই দুটো ধারণা কিন্তু টিএস এলিয়ট দিয়েছে। এরপর বলা হয়েছে ইন আদার ওয়ার্ডস whereas poets like Donne in the late 16th and early 17th century feel their thoughts but later poets were unable to feel their thought in the same way। যেখানে জন ডান সহ 16th century মানে শেষ দিকে বা 17th century শুরুর দিকের কবিরা তারা তাদের কবিতায় থট আর ফিলিংটাকে মেইনটেইন করে লিখতো, বাট পরবর্তী যারা আসছে তারা সেটা করতে পারেনি। দে হ্যাভ চেঞ্জড ইট এন্ড সেট ইন দ্য ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তারা ওটাকে পরিবর্তন করে ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি সেট করে, মানে তারা কবিতায় কোনো আবেগ অনুভূতি রাখতে চায় না। That the moment at which thought and feeling become separated. For example, if you read Thomas Gray's Elegy in a Country Church, we will not be able to feel it wholeheartedly। যেমন আমরা যদি এই কবিতাটা পড়ি, আমি একটু উদাহরণ হিসেবে দিয়েছিলাম, তাহলে কিন্তু আমরা এটা পরিপূর্ণ হৃদয় দিয়ে অনুভব করতে পারবো না। ওকে, এটাই হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি। বলছে বাট এ পোয়েম অফ অ্যান্ড্রু মার্ভেল লাইক টু স্কোয়ার মিস্ট্রেস মে রাইজ আওয়ার সেন্সিটিভিটি। কিন্তু এই অ্যান্ড্রু মার্ভেলের যে টু স্কোয়ার মিস্ট্রেস কবিতা, এটা আমাদের সেন্সিটিভিলিটি অথবা সেন্সিটিভিটি অনুভূতিকে জাগ্রত করবে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি। আর এই দুটোর মধ্যে সেপারেশনটাকে বলা হয় ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি। এরপর আছে কি যে the setting of dissociation of sensibility is represented for Eliot by two major poets of the late 17th century। এবং এলিয়ট বলছে ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটিটা দুইজন কবি সেট করছে। এটা একটা শর্ট কোশ্চেন আছে এটা নিয়ে। সেই দুইজন কবিকে মিল্টন, জন মিল্টন এবং জন ড্রাইডেন। এনাদের কবিতাগুলো পড়লে আমাদের ওইরকম ফিলিং আসে না, তার মানে ওনারা থট আর ফিলিং এর মধ্যে সেপারেশন নিয়ে আসছে। ওকে, এটাকে বলা হয়েছে টিএস এলিয়টের মধ্যে dissociation of sensibility। এরপর বলছে এলিয়ট concludes the metaphysical poets by drawing some comparison between the metaphysical poet and 19th century French symbolist to demonstrate further that the metaphysical was not some entirely distinct variety of poetry but that it shares some core affinities with other schools of poetry। এরপর টিএস এলিয়ট বলছে যে মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমরা 19th century স্পেশালি রোমান্টিক কবিদের মধ্যে সামান্য কিছু পাই। রোমান্টিক কবিরা কিন্তু হচ্ছে এরকম অ্যাসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি আর কি, ওকে, এটা মেনটেন করে লিখছে। তাদের কবিতাগুলো একটা রোমান্টিক টাইপের হয়েছে। রোমান্টিক বলতে হচ্ছে লাভ ফর বিউটি, তারপর হচ্ছে লাভ ফর মানে ন্যাচারাল ওয়ার্ল্ড আর কি, এগুলো মানে অনেকটা হচ্ছে থট আর ফিলিং এর মধ্যে সুসম্পর্ক ছিল, যেমনটা মেটাফিজিক্যাল কবিতা মানে এই যারা কবি ছিল তারা লিখছে। তার মানে এটা তারা বোঝাতে চাইছে যে মেটাফিজিক্যাল কবি আসলে নতুন কিছু লেখা নেই, তাদের ধারা আগেও ছিল পরেও আসছে, বাট মাঝখানে ড্রাইডার আর মিল্টন তারা এটাকে সেপারেট করে ফেলছে আর কি। এরপর বলছে ইন কনক্লুশন, এটা নয় রাইগার লাইন। এরপর বলছে হচ্ছে যে টু ডেমনস্ট্রেট না, এটা এরপর হচ্ছে ইন কনক্লুশন সবশেষে এলিয়ট এসে ওয়াজ ইম্পর্টেন্ট ইন রাইজিং দ্য প্রোফাইল অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ফ্রম হুইচ দে আর ইগনোরড ফর সাচ এ লং টাইম। তার মানে বলা যেতে পারে এই এসেটাই আসলে টিএস এলিয়ট সে মেটাফিজিক্যাল কবিদের এতদিন যাবত যে অসম্মান করা হয়েছে সে অসম্মানটাকে বাদ দিয়ে তাদেরকে মানে একটা সম্মানীয় স্থান দিয়েছে সেটার দ্বারা। এলিয়ট অলসো পয়েন্টস আউট the connection between his own work and the work of Donne, Herbert and other has been overplayed। এছাড়া এলিয়ট আরো বলছে যে তার নিজের সাহিত্যকর্মের সাথেও জন ডান বা জর্জ হারবার্ট এদের লেখালেখির অনেকটা মিল আছে। যেমনটা এখানে বলছে as Emerson was well placed to point this out, his own poetry clearly bears the influence of Donne in Paradise। যেমন এমসন নামে একজন মডার্ন লেখক উনি এটা স্বীকার করছে যে তার কবিতায় জন ডানের ইনফ্লুয়েন্স আছে আর কি। and Emerson is rightly called a modern metaphysical poet for his, এবং এই জন্য এই এমসনকে বলা হয় মডার্ন মেটাফিজিক্যাল পোয়েট। তার মানে এটাকে আপনারা 4-5টা স্ট্যানজা জাস্ট সম্পূর্ণ মানে স্ট্যানজাটা পড়লে সম্পূর্ণ আইডিয়া পেতে পারেন। লাইক এই স্ট্যানজাটার সারসংক্ষেপ হচ্ছে যে এটা কেন লেখা হয়েছে, কিসের দ্বারা লেখা হয়েছে। এটা লেখা হয়েছে জেসি গিয়ারসনের হচ্ছে এইটা একটা রিভিউ হিসেবে। নেক্সট স্ট্যানজা বলা হয়েছে মেটাফিজিক্যাল কবিতা বা মেটাফিজিক্যাল কবিতার নাম দেওয়া হয়েছে টিএস এলিয়ট না সিম্বলসন নাম দিয়েছে, এটা আসলে ঠিকঠাক মতো সে নাম দিতে পারে না, এবার তাদেরকে মানে ভুলভাবে জাজ করছে স্যামুয়েল জনসন। এরপরে বলছে যে মেটাফিজিক্যাল কবিরা মানে এরপর আরেকটা ফল্টের কথা উল্লেখ করেছে, মেটাফিজিক্যাল কবিটাকে বিভিন্ন জনের এক জায়গায় উপস্থাপন করে, এটা বলছে স্যামুয়েল জনসন। এটা থেকে একটা ফল্ট, বাট এটা কোনো ফল্ট না, এটা সার্বজনীন, এমনকি জনসন নিজেও এই মানে এই স্টাইল মেইনটেইন করতো। এরপর আছে মেটাফিজিক্যাল কবিতার ল্যাঙ্গুয়েজ কেমন, সিম্পল আর এলিগ্যান্ট টাইপের। এরপরে বলা হয়েছে মেটাফিজিক্যাল কবিতাদের নাম দেওয়া হয়েছে তারা আসলে নতুন কিছু না, তারা ছিল তাদের আগের যারা নাট্যকার ছিল বা হচ্ছে তাদের সময়ের আগে যারা লেখক ছিল তাদের ফলোয়ার, লাইক এলিজাবেথেন এবং হচ্ছে জ্যাকোবিয়ান যারা লেখক ছিল এদেরকে ফলো করো। তাহলে কেন তাদেরকে নতুন একটা নাম মানে দিতে হবে এখানে মেটাফিজিক্যাল শব্দের অর্থ আর কি বা মেটাফিজিক্যাল হিসেবে। এরপর বলা হয়েছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এবং আর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর কি। ওকে, মানে মেটাফিজিক্যাল কবি সহ আর্লি এলিজাবেথের মধ্যে জ্যাকোবিয়ান তারা তাদের থট এবং ফিলিং এর মধ্যে একটা সাদৃশ্য ছিল বা সম্পর্ক ছিল, যেটাকে বলা হচ্ছে ইউনিফিকেশন বা অ্যাসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটি। পরবর্তীতে তারা লেখক লাইক হচ্ছে সেই জন ড্রাইডেন, জন মিল্টন এরা ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিলিটিটাকে সেট করে, মানে তাদের লেখালেখির মধ্যে আমরা থট আর ফিলিং এর মধ্যে কোনো সম্পর্ক পাই। যেমন একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে
টুইস্ট কয়মিস্ট্রেস পড়লে যতটা অনুভূতি আসবে থমাস গেরের ইলিজিটনের কান্ট্রি সার্জেট এই কবিতাটা পড়লে অতটা অনুভূতি আসবে না কিন্তু। এটি হচ্ছে ডিসোসিয়েশন এবং হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিটিভিটি। লাস্টে বলা হয়েছে মেটাফিজিক্যাল কবিদের সাথে পরবর্তীতে মডার্ন কবিতার অনেক মিল আছে আর কি। ওকে, তার মানে তারা আসলে নতুন কেউ না, তাদের দ্বারা আগেও ছিল এখনো আছে। এই হচ্ছে টোটাল মেটাফিজিক্যাল পয়েন্ট সম্পর্কে যে ইনফরমেশন গুলো। আশা করি সবাই পরিপূর্ণ একটা আইডিয়া হয়ে গেছে টপিক সম্পর্কে। যারা কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া আছে যে হ্যান্ড নোট পড়তে হ্যান্ড নোট সিরিজ বা হচ্ছে পেজ বেসিক ইনক্লুড হতে পারবে, এছাড়া হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচারাল ইম্পেরিয়ালিজম।